স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। সঙ্গে আছি আমি হাফিজ মোল্লা। আপনারা জানেন এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় $500 বিলিয়ন একটি মেগা প্রকল্প ঘোষণা করেছেন তিনি। স্টারগেট নামের এই প্রকল্পে কি আছে বিস্তারিত এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। মাত্র দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় মেগা প্রকল্প ঘোষণা করলেন ট্রাম্প, স্টারগেট প্রকল্প। কি আছে আসলে এই প্রকল্পে? আসলে ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ এবং প্রথমেই উনি আমেরিকার মানুষকে ধরুন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার যে মূল প্রতিশ্রুতি মেক আমেরিকা গ্রেট এগেন, যেটাকে বলা হয় যে মাগা প্রজেক্ট। ঠিক আছে, মাগা প্রজেক্ট মেক আমেরিকা গ্রেট এগেন করতে গেলে শুধুমাত্র তো অভিবাসীদের তাড়ানো বা বর্ডার বন্ধ করা এইসব করলে তো হবে না। তো মেক আমেরিকা গ্রেট এগেন করতে গেলে যেটা করতে হবে সেটি কিন্তু ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের একদিনের মধ্যেই সেটা দেখিয়েছেন যে তিনি কি করতে পারেন। এই প্রকল্পটি হচ্ছে যেটাকে আপনি এক্ষুনি বললেন যে স্টারগেট প্রকল্প। স্টারগেট প্রকল্প হচ্ছে একটা এআই নির্ভর প্রকল্প, যে এআইকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তার শুধু গবেষণা নয়, এইটার প্রয়োগের ক্ষেত্রেও আমেরিকা তার সুপিরিয়রিটিকে ধরে রাখতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে। এবং তিনি বড় বড় আমেরিকার টেক জায়ান্টের পাশাপাশি জাপানের যে সফট ব্যাংক, সেই সফট ব্যাংককেও তিনি ডেকে নিয়ে আসছেন এবং ডেকে নিয়ে এসে তিনি এই বিরাট প্রকল্পের কথা গতকাল ঘোষণা করেছেন হোয়াইট হাউস থেকেই। হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে যে সেমিনার কক্ষে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে দুনিয়ার সমস্ত বড় বড় টেক কোম্পানির প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে গুগল, মাইক্রোসফট, আপনার মেটা, সব জায়গার প্রতিনিধিরা কিন্তু উপস্থিত ছিলেন। এই বিষয়টি হচ্ছে যে চীন কিন্তু ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় এবং তার প্রয়োগে দুটি ক্ষেত্রে কিন্তু চীন অনেক দূর এগিয়ে গেছে। আমেরিকানরা মনে করছে যে তারা পিছিয়ে পড়ছে। এই পিছিয়ে পড়ার ধারাটা যাতে চীনকে বা সারা বিশ্বকে আগামী 4 বছর না, আগামী আরও বহুদিন ধরে যাতে আমেরিকা তার এই যে টেকনিক্যাল সুপিরিয়রিটি বা এই প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে শীর্ষে অবস্থান করতে পারে, তার জন্য কিন্তু এই প্রকল্পে আপনি বললেন যে $50,000 কোটি, যেটা বলা হচ্ছে যে $500 বিলিয়ন। এই $50,000 কোটি কিন্তু একদিনে বিনিয়োগ হবে না, এই বিনিয়োগ হবে কিন্তু ধাপে ধাপে। আপনার 4 বছরের পরে হয়তো ট্রাম্প থাকবেন না, কিন্তু তখন যিনি আসবেন তারা কিন্তু এই প্রকল্পের সুফল কিন্তু ভোগ করতে পারবেন। এই প্রকল্পে আসলে কারা আছেন এবং অর্থ কোথা থেকে আসছে? এই প্রকল্পের মধ্যে মূলত এই প্রকল্পে এই যে স্টারগেট প্রকল্প বলেন, এই প্রকল্পে 3টে কোম্পানিকে তিনি যুক্ত করেছেন সরাসরি। একটা হচ্ছে যে ওপেন এআই। আপনি জানেন ওপেন এআই চেয়ে আপনার চ্যাট জিপিটি বললেই লোক বুঝতে পারে যে ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটির ওরাকলকে যুক্ত করা হয়েছে। ওরাকল একটা বড় মার্কিন টেক কোম্পানি। পাশাপাশি তিনি ওই যে বললাম যে জাপানের সফট ব্যাংকে ডেকে পাঠিয়েছেন এই অনুষ্ঠানে। এই জন্য তিনি 3জনকেই নিয়েছিলেন। স্যাম অল্টম্যান, যিনি ওপেন এআই এর প্রধান, ওরাকেলের ফাউন্ডার যিনি ল্যারি অ্যালিসন, আর সফট ব্যাংকের মাসায়োশি সন। এই 3জনকেই তিনি একদম কাছে ডেকে নিয়ে তাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন কি প্রকল্প, কেন প্রকল্প, এবং তারা প্রত্যেকেই উচ্ছ্বসিত যে এই প্রকল্পের মূল পয়সাটা, আপনি যেটা বললেন যে এই এত পয়সা দেবে কে, এটা একটা ভেঞ্চার প্রজেক্ট, বিভিন্ন জায়গা থেকে পয়সা আসবে, কিন্তু মূল পয়সাটা দিবে কিন্তু এই যে জাপানের সফট ব্যাংকের কাছে। আপনার ডোনাল্ড ট্রাম্পকে এই প্রকল্পের জন্য $100 বিলিয়ন দিতে চেয়েছিল সফট ব্যাংক। তা ডোনাল্ড ট্রাম্প তখন তাকে বলেন যে 100 বিলিয়ন কেন, তুমি কেন 200 বিলিয়ন দেবে না? উনি কিন্তু এর কথা প্রকাশ্যেই, যে অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানেই প্রকাশ্যে কথাবার্তা বলেছেন, 200 বিলিয়ন না কেন। তখন উনি বলে যে এই প্রক্রিয়া আছে, প্রকল্পের $500 বিলিয়ন জোগাড় করার দায়িত্ব হচ্ছে তাদের। তো মূলত সফট ব্যাংকই কিন্তু এই দায়িত্বটা নিয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে, যে জায়গা থেকে পারে সেখান থেকে তারা এই অর্থটা কিন্তু তারা জোগাড় করবে।
আরেকটি ব্যাপার, নির্বাচনের আগে আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ বড় বড় টেক কোম্পানিগুলো, এবং বিপুল পরিমাণ চাঁদাও দিয়েছেন তারা। এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে এই ব্যাপারটা? এইগুলো সবগুলোই এক সূত্রে গাঁথা, যদি বলা যায় যে এক সূত্রে গাঁথা। আপনার টেক জায়েন্টরা কেন দাঁড়িয়েছিল, প্রশ্ন হিসাবে খুবই ভালো। যে টেক জায়েন্টদের, এবং এর মধ্যে টেক জায়েন্টদের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ কিন্তু ইলন মাস্ক একদম খুল্লা ট্রাম্পের পক্ষে গেছেন এবং মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু ট্রাম্পের নির্বাচনী তহবিলে চাঁদা দিয়েছেন। অন্যরাও বিপুল পরিমাণ চাঁদা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তারা মনে করছেন যে ট্রাম্প হচ্ছে ব্যবসা বান্ধব। আমেরিকায় একটা আইন আছে যেটাকে বলা হয় যে মানে মনোপলি বিজনেস বা একচেটিয়া ব্যবসা। কারো কোম্পানির বিরুদ্ধে যদি একচেটিয়া ব্যবসার অভিযোগ ওঠে, তখন আমেরিকান আইন অনুযায়ী ওই কোম্পানিকে কিন্তু ভেঙে দেওয়া হয়। আপনার ইতিমধ্যে আপনি জানেন যে মাইক্রোসফটের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, মাইক্রোসফটকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এরপরে অ্যাপলের বিরুদ্ধে, এই বাইডেনের আমলে অ্যাপলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছিল, মেটা সম্পর্কে এই অভিযোগ উঠেছিল। এখন তারা মনে করছে এই বড় বড় কোম্পানি তো একাধিক, আমেরিকার এই যে টেক জায়েন্টরা এরা বিপুল সম্পদের অর্থবিত্তের মালিক। এরা মনে করছে যে ট্রাম্প যদি থাকেন তাহলে আমাদের এই হ্যাসেল অন্তত বা এই ঝামেলা অন্তত পোয়াতে হবে না যে তাদের কোম্পানি ভেঙে দুটুকরো করে দেবে, বা তাদেরকে কোনো জায়গায় বিনিয়োগ কত করছে, কিংবা তাদেরকে ট্যাক্সের যে ছাড়, এই বড় বড় কোম্পানির উপর কিন্তু আপনার আমেরিকান গভর্নমেন্ট কিন্তু অন্যান্য সরকার ট্যাক্স বসাতে চেয়েছিল। তারা এখন যদি ট্রাম্পের কাছ থেকে ট্যাক্সের একটা বড় অঙ্ক ছাড় পান, আপনি সবচেয়ে পৃথিবীর বড় কোম্পানি হচ্ছে অ্যাপল, এই অ্যাপলের ট্রিলিয়ন ডলার, মানে যে পরিমাণ পয়সা, এই পরিমাণ বহু দেশের বাজেট যোগ করলেও এত পয়সা হবে না। তো এই অ্যাপলের মতন কোম্পানিগুলো যে পরিমাণ ট্যাক্স আসে, সেই ট্যাক্স থেকে যদি তারা কিছু রিবেট পায় বা ছাড় পায়, তাহলে সেই পরিমাণ কিন্তু তাদের কাছে বিরাট। ফলে তাদের প্রফিটের অঙ্ক কিন্তু মানে মুহূর্তের মধ্যেই বিপুল অঙ্কের প্রফিট বেড়ে যাবে। ফলে তারা সবাই এখন ব্যবসায়ী ট্রাম্প, মানে প্রেসিডেন্ট ট্রাম্প না, তারা ব্যবসায়ী ট্রাম্পের পেছনে এসে দাঁড়িয়েছে, যে ট্রাম্প ব্যবসায়ী, অতএব সুযোগ সুবিধা যা আছে আমরা ওখান থেকেই পেতে পারবো। গতকাল এই বিনিয়োগকে কেন্দ্র করে যারা বিনিয়োগকারী ছিলেন এবং বেশ বড় বড় ব্যবসায়ীদের ট্রাম্প বেশ সম্মানিত করেছেন তাদের, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন যে প্রথমে গতকালের অনুষ্ঠান যারা দেখেছেন, টিভিতে দেখে থাকতে পারেন, কারণ প্রত্যেকটা টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে, আমেরিকান টিভি চ্যানেলগুলো। এর পাশাপাশি যদি আপনি ইউটিউবে গিয়েও দেখেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে দেখেন, তাহলে এই জিনিসটা কিন্তু সত্যি শিক্ষণীয় যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি উঠলেন, পোডিয়ামে উঠে তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করলেন। তিনি যেমন চিরাচরিতভাবে যেরকমভাবে নিজের সুপিরিয়রিটির কথা বলেন, যে প্রথম দফায় আমি দ্বিতীয় দফায় আমি আবার এসে গেছি, সুতরাং আমেরিকা আবার তার মহান হওয়ার পথে যাত্রা শুরু করেছে, আমি এই সময় ঘোষণা করছি যে এই স্টারগেট প্রকল্পে। এরপরে তার বক্তব্য শেষ করার পরে তিনি যেটি করলেন, তিনি একে একে প্রথমে মানে ওরাকলের প্রধানকে ডাকলেন। ওরাকলের প্রধান বক্তব্য দিয়ে তার বক্তব্য কিন্তু সংক্ষিপ্ত করে নেমে যাচ্ছিলেন। সেইখানে কিন্তু উনি ওরাকলের প্রধানকে নিজেই আবার পোডিয়ামের পাশে দাঁড়িয়ে ওইখানে তিনি প্রশ্ন করলেন, উনি আবার তার বক্তব্যকে দীর্ঘায়িত করলেন। এরপরে উনি ডাকলেন এই যে ওপেন এআই এর স্যাম অল্টম্যানকে। ওই স্যাম অল্টম্যান তার কথায় যুক্তি দিলেন যে কি করবেন তারা এই যে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর বিষয়ে। এরপরে তিনি যে জাপানি বিনিয়োগকারী যে মাসায়োশি সান, তিনি কিন্তু ইংরেজি একটু হয়তো অতটা মানে আমেরিকানদের মতো দক্ষ না, কিন্তু তিনি এটাকে বললেন যে এই প্রকল্পের মাধ্যমে আমেরিকা গোল্ডেন এজে প্রবেশ করতে চলেছে, কারণ এই প্রকল্পে প্রায় 1 লাখের বেশি লোক শুধু সরাসরি কর্মসংস্থান। আপনার ইতিমধ্যে কিন্তু টেক্সাসে 10টা বিল্ডিং তৈরি করা হয়েছে। তো এই যে ওই 3 জনকে ডেকে পোডিয়ামে তুলে, এটা কিন্তু সচরাচর আমেরিকান প্রেসিডেন্টরা ঘোষণা করেন, সবাই বাইরে দাঁড়িয়ে থাকে, মানে উনি রাজা আর সবাই প্রজা, এরকম আর কি থাকে, যত বড়ই ব্যবসায়ী হোক না। কিন্তু ট্রাম্প যেভাবে ওই 3 জনকে পোডিয়ামে তুলে আপনার সম্মানিত করেছেন, তাতে বোঝা যায় যে ব্যবসায়ী যারা বিনিয়োগকারী, যদি কোনো দেশ বেসরকারি বিনিয়োগের উপর, এখানে তো সরকারি বিনিয়োগ হবে না, এটা বেসরকারি বিনিয়োগের পুরোপুরি নির্ভর। তো এই বেসরকারি বিনিয়োগ যদি চায়, তাহলে এই বেসরকারি বিনিয়োগকারী যারা, তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে।
তাদেরকে উপযুক্ত সম্মান দিলেই কিন্তু তারা সেই সম্মানের প্রতিদানও কিন্তু তারা দেবেন। আর তাদের উপর যদি আপনি স্টিম রোলার চালান তাহলে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। এই ট্রাম্প, এই জায়গাটা, ট্রাম্প যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে ধনীতম প্রেসিডেন্ট, সবচেয়ে ধনী, তো সবচেয়ে ধনী প্রেসিডেন্ট এবং ব্যবসায়ী উনি, তো উনি নিজে বোঝেন যে একটা ব্যবসায়ীর সেন্টিমেন্ট কি। ফলে উনি যে সম্মান দেখিয়েছেন প্রত্যেকেই, আপনার মানে ওইখানে যারা উপস্থিত ছিলেন, আগেই বলেছি যে ওখানে তাদের এই পোডিয়ামের সামনের সারিতে যারা বসেছিলেন তারা প্রত্যেকেই বড় বড়, সে গুগল, ফেসবুক, মানে গুগল, মেটা, আপনার মাইক্রোসফট, এই সহ বড় বড় আমেরিকান যারা টেক জায়ান্ট আছে তাদের প্রধানরা কিন্তু সামনের সারিতে বসেছিলেন এবং তারাও দেখছেন যে কিভাবে দেশের প্রেসিডেন্ট, মানে যে বিনিয়োগকারী ব্যবসায়ী, তাকে কিভাবে, মানে বিনিয়োগটা আমেরিকায় হচ্ছে, সেই জন্যই কিন্তু এত কিছু, যে উনি কিন্তু বিনিয়োগটা, যে ওই টেক কোম্পানিগুলো বাইরের কোনো দেশে বিনিয়োগ করছে বিষয়টা এইটা না, বিষয়টা যেহেতু বিনিয়োগটা আমেরিকার মাটিতেই হবে এবং আমেরিকার লোকের জন্যই যে চাকরির সুযোগ সুবিধা এবং আমেরিকা এই যে এআই এর ব্যাপারে যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এই জন্যেই কিন্তু এত কিছু করা। যে কথাটা কিন্তু ব্যবসায়ী হিসাবে আপনার ওরাকেলের যিনি প্রধান, ওরাকেলের প্রধান একটা খুব ভালো ব্যাখ্যা, ওনাকে যখন ট্রাম্প থামিয়ে দ্বিতীয়বার বললেন, তখন উনি একটা ব্যাখ্যা দিলেন যে দেখেন এআই, এত আমরা বলছি যে এআই কী করবে, উনি এটা খুব সহজভাবে যাতে সব মানুষ বুঝতে পারে এই কথা বলার সময় উনি বললেন যে মানুষের এআই এর এত ক্ষমতা আছে যে মানুষ সাধারণ একটা ব্লাড টেস্ট থেকে শুধু যদি কারো ক্যান্সার হয়ে থাকে সেটা তো ডিটেক্ট করবে, এমনকি এর ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না কোনো ব্যক্তির হলে কতদিনের, এইটা কিন্তু এআই দিয়েই, তার ব্লাডের একটা পরীক্ষা থেকে এআই দিয়েই ডিটেক্ট করা সম্ভব হবে। মানে এআই এই একটা সাধারণ মানে বিষয় থেকে আমরা বুঝতে পারছি যে চিকিৎসা বিজ্ঞানকে এআই কোন লেভেলে নিয়ে যাবে। তো এই চিকিৎসা বিজ্ঞান তো এইখানে অলরেডি তো আপনার এআই এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়ে গেছে এবং এই দুনিয়াকে যারা আমরা ধরেন প্রথমে কম্পিউটারের ব্যবহার শুরু করেছিলাম আমাদের চাকরি জীবনে, শুরুতে যখন বলেছিল ভয়ে ব্যবহার করতাম, তারপরে দেখলাম মোবাইল ফোন তখন ছোট নর্মাল মোবাইল ফোন, এরপরে আসলো যে আপনার টাচ স্ক্রিন স্মার্টফোন, এই স্মার্টফোনের দেখলাম, অ্যান্ড আসছে পরবর্তী যুগ, আসছে এআই এর যুগ। এই এআই এর পুরো বিষয়টাকে ধরার জন্য কিন্তু আমেরিকা পুরোপুরি বলা যায় যে এখন ট্রাম্পের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আসলে প্রকল্পটা আগেই ছিল, এই প্রকল্পটা ট্রাম্প উদ্বোধন করলেন বা ঘোষণা করলেন, কারণ ইতিমধ্যে টেক্সাসে 10টি বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে মানে শুধু টেক্সাসে না, এর বাইরেও আমেরিকার বিভিন্ন জায়গায় আপনার এই প্রকল্পের জন্য বিল্ডিং এবং অন্যান্য কিছু তৈরি হবে। সুতরাং সারা আমেরিকা জুড়েই মানুষের কর্মসংস্থান এবং অন্যান্য জিনিস তৈরি হবে। কোনো জায়গায় যদি ধরেন একটা আমেরিকার মতন দেশে একটা জায়গায় যে 5,000 লোক কাজ করে, তো ওই জায়গায় কিন্তু একটা সিটি গ্রো করে বা একটা সিটির হাল ফিরে যায়। তো এরকম যদি ডাইরেক্ট 1 লাখ লোক, এবং এটা তো হাই পেড লোক হবে, তো এই ধরনের কর্মীরা যখন যুক্ত হবেন তখন কিন্তু ওই জায়গার ওই স্থানীয় ওইসব জায়গার পুরো চালচিত্রটাই বদলে যাবে। এটা কিন্তু ট্রাম্প বোঝেন এবং আমেরিকানরা ওটা বুঝতে শুরু করেছে। সব মিলিয়ে আসলে বিপুল পরিমাণ অর্থের একটা বিনিয়োগ, বিপুল সম্ভাবনাময় একটি খাত প্রকল্প বলা হচ্ছে কি, এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কোনো সুযোগ আছে কিনা স্টারগেট এই প্রকল্পে? এই স্টারগেট প্রকল্পে আপনি এইটাই হচ্ছে ধরেন আমাদের জন্য যদি বলি যে এত বকার কি আছে, আমেরিকা করবে, আমেরিকার বড় বড় টেক জায়ান্টরা এটা করবে, আমেরিকার লোক চাকরি পাবে, তো সো হোয়াট, আমাদের কি? আমাদের জন্যও, আমরা যারা বাংলাদেশিদের জন্যও কিন্তু একটা বড় সুযোগ কিন্তু আছে, কারণ এই এআই নিয়ে যারা কাজ করবেন এই বিপুল পরিমাণ লোক কিন্তু আমেরিকাতেও নেই। এই বিপুল পরিমাণ লোকের জন্য তাদের কিন্তু বাইরে থেকে লোকের প্রয়োজন হবেই, এইটা কোনোভাবে তারা অস্বীকার করতো না। তাদের ইউনিভার্সিটি থেকে এত মানে এআই নলেজেবল গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা এই ধরনের তারা তৈরি করতে পারে না যে তাদের বাইরে থেকে। তো এই আমাদের যারা এই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন, যারা এআই নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু আমেরিকার দ্বার উন্মুক্ত হতে পারে। আপনার একটা বলি যে এই আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সময় যখন আমেরিকাকে তারা ঠিক করলেন, আইজেনহাওয়ার পরে বসে ঠিক করলেন যে আমেরিকাকে যদি
ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে যদি আমেরিকাকে যুক্ত করতে হয় তাহলে একমাত্র যুক্ত হচ্ছে হাইওয়ে তৈরি করা। তো এই হাইওয়ে তৈরি করার জন্য আমেরিকানরা তখন যত পয়সা লাগে বিনিয়োগ করা শুরু করলো, যে তারা হাইওয়ে, এটা 60-এর দশকের ইয়ের দিকে। তো 60-এর দশকে যখন হাইওয়ে তৈরি করতে গিয়ে দেখলো যে তাদের তো এত ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার নেই, তখন তারা সারা দুনিয়া সিভিল ইঞ্জিনিয়ারদের বললো যে তুমি যদি আমেরিকায় আসো, এই আমাদের এই কাজের জন্য যুক্ত হও, তাহলে তুমি সরাসরি কিন্তু গ্রিন কার্ড পেয়ে যাবে। তো সেই কাজে কিন্তু মানে আমাদের দেশ থেকে তখন বেশ কিছু লোক কিন্তু তখন গিয়েছিলেন এবং তারা কিন্তু পরবর্তীতে আমেরিকা থেকে গেছেন, গ্রিন কার্ড, পরবর্তীতে নাগরিকত্বও পেয়েছেন। তো এই যে এই প্রকল্পেও তাদের কিন্তু বিপুল সংখ্যক লোক লাগবে। শুধুমাত্র যে সবগুলোই এই 1 লাখ লোক সবাই ট্যালেন্টেড এবং এই আমেরিকায় এত লোক নেই, আপনার এত ট্যালেন্টেড লোক নেই, তাদের জন্য আমেরিকার বাইরে থেকে লোক লাগবে। এবং আমাদের যারা ট্যালেন্টেড ছাত্র, শিক্ষার্থী, এমনকি শিক্ষক, যে লেভেলে আছেন, তারা কিন্তু এই সুযোগটা, এই যে এআই প্রকল্প শুরু হলো, আগামী 4 বছর ধরে চলবে, তারা যদি এটা খেয়াল করেন এবং তারা যদি এটার প্রতি আগ্রহী হন, তাহলে কিন্তু তাদের জন্য একটা বিপুল মানে সম্ভাবনার জায়গা আছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে আমাদের বিশেষত বুয়েট থেকে পাশ করা বা অন্যান্য আরও ইউনিভার্সিটি, আমি বুয়েটের কথাই বলতে পারি, বহু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু আমেরিকান অটোমোবাইল শিল্পের সঙ্গে যুক্ত এবং তারা কিন্তু খুব ভালো কাজ করছেন এবং খুব ভালো অবস্থানে আছেন। ফলে এই যে নতুন 50,000 কোটি টাকার প্রকল্প, এই প্রকল্পে তারা যে যুক্ত হওয়ার যে একটা চান্স বা সম্ভাবনা, সেই সম্ভাবনার কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আমাদের বা আমরা এখানে যারা আছেন, প্রবাসে যারা বাংলাদেশিরা আছেন, প্রবাসী বাংলাদেশি, তারা তো নিশ্চয়ই তা করবেন, কারণ তারা আমেরিকান হয়ে গেছেন, সুতরাং তাদের ওটা তো আর কাউন্টেবল না আমাদের জন্য। কিন্তু আমাদের দেশ থেকে আমি মনে করি যারা এই এখনও এআই নিয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আগামী 4 বছর বা পরবর্তী সময় তাদের জন্য কিন্তু একটা বিরাট সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে আমেরিকায়। এবং এইটাকে কাজে লাগাবেন কিভাবে, এইটা হচ্ছে কিন্তু আমাদের মূল দায়িত্ব। আশা করি যারা পড়াশোনা করছেন তারা যথেষ্ট এই ব্যাপারে মানে উদ্যোগী হবেন এবং যাতে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি, সেটা পুরোপুরি দায়িত্ব হচ্ছে কিন্তু তাদের, পাশাপাশি সরকারেরও দায়িত্ব যে এই ট্যালেন্টগুলোকে কিভাবে সঠিক জায়গায় সঠিক লোককে পাঠানো যায়। অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের সব খবর দেখতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আর বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন itvbd.com।